আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। ধানমন্ডি, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ডিএমপি কমিশনার। এছাড়া আকস্মিক ধারা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সুফিয়ান ফারাবিকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই, ছুরিকাঘাত সহ গোলাগুলির ঘটনায় উদ্বেগ বাড়ে সবার মাঝে। এমন পরিস্থিতিতে গেল রাতে দেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চলে তল্লাশি। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখের টেক, আদাবর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩১ কিশোর গ্যাং ও সন্ত্রাসীকে আটক করা হয়। গণমাধ্যম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। রাজধানীর প্রতিটি এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ যৌথভাবে তল্লাশি করেন সন্দেহভাজনদের। এটাই উদ্দেশ্য যে কোনোভাবেই আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে। আমরা প্রত্যেকটি গাড়ি যেগুলো সন্দেহভাজন সেগুলো তল্লাশি আওতায় আনছি। যেসব রাস্তায় ছিনতাই, ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে ঢাকা মহানগরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে উল্লেখ করে আসিফ বলেন, খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। কেউ কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। একই সময় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রতিরোধ গড়ে তুলতে বললেও আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান। ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু একটি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। কোনোভাবেই ঢাকাবাসীকে আইন হাতে উঠায় নিতে বলতেছি না। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় এক ডাকাত দলকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। মঙ্গলবার দুপুরে বারেক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত একটি জায়গায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে 6 জনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদি নামে 2 জনকে আটক করা হয়। বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় 4 জন। এ সময় সাব ইন্সপেক্টর জামিল ও সাব ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়াজিদ নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাতে দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকায় শাহাবুদ্দিন হাজির ইটভাটার পরিত্যক্ত জায়গা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বায়াজিদ ফতুল্লা রেল স্টেশন এলাকার সাইফুল আকনের ছেলে। পুলিশ জানিয়েছে, 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় চটপটি খাওয়ানোর কথা বলে প্রতিবেশী ফেরদৌস বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায় বায়াজিদকে। রাতে নিহত শিশুটির বাবাকে ফোন করে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফেরদৌসকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আটক করে। রাজধানী নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 2 ঘণ্টা পর ফায়ার সার্ভিসের 9 ইউনিটের চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সকাল 7:35 আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে 14টি ইউনিট গেলেও 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর 5:35 দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির 4 তলায় ও 5 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবন থেকে 2 জন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। ছয়তলা থেকে আগুন ইলেকট্রিক ট্রাক প্ল্যান্ট দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আগুন কম ছিল কিন্তু ধোঁয়া ছিল প্রচুর পরিমাণ। ছয়তলায় গ্লাস ভাঙার পর কি পরিমাণ ধোঁয়া বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই 7, 8, 9, 10 তলার মধ্যে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ট্রাক লাইন এবং সিঁড়ি, সেই সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এটা আমাদের উপরে উঠা এবং তারপরেও আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি। দর্শক, এই মুহূর্তে জামান টাওয়ারে আছেন আমাদের এই সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রফিক, জানাবেন জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সাথী, এখন আগুন নিয়ন্ত্রণের পর এখন যেটি চলছে সেটি হচ্ছে যে কয়টি ফ্লোরে আগুন লেগেছিল সেসব জায়গায় যেসব ক্ষয়ক্ষতি, বিশেষ করে ফার্নিচার সহ যে সকল আসবাবপত্র পুড়ে গিয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। আপনাকে একটু দেখাতে চাই এখন যে অবস্থা, সেটি হচ্ছে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করছেন। আগুনে পোড়া যে অবশিষ্ট অংশগুলো, ফার্নিচারগুলো তারা সরিয়ে ফেলছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আগুন লাগে ঠিক 5:30টার দিকে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে আসার পরে 2 ঘন্টা চেষ্টা চালিয়ে তারা 9টি ইউনিট চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এই যে ভবনটি একেবারে একটি বাণিজ্যিক ভবন, 16 তলা এবং পার্কিং সহ মোট 19 তলায় ভবনটি। এই ভবনটির পুরোটি অংশেই কিন্তু বাণিজ্যিক অফিস, নানা ধরনের অফিস রয়েছে এবং এখানে রাজনৈতিক কার্যালয় রয়েছে। যে ফ্লোরটিতে আগুন লেগেছে এবং আমরা এখন যে ফ্লোরটিতে রয়েছি সেটি হচ্ছে একটি বার, যেটি ঢাকা রেস্টুরেন্ট নামে পরিচিত, এটি ঢাকা বার নামেও পরিচিত। এই বারে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখছি এবং এই বারটি এই ভবনের 5 তলায় অবস্থিত। 4, 5, 6 এই 3টি ফ্লোর আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে অনেকেই কিন্তু এই ভবনে, যেহেতু এত বড় একটি ভবন এবং প্রত্যেকটি অফিসেই কিন্তু 2-1 জন অফিস সহকারী তারা রাতে কিন্তু অবস্থান নেন, তারাই আসলে সকালে মূলত আগুনের ধোঁয়া দেখে বা আগুন দেখে টের পায় এবং তারা পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস আসে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যারা রাতে অবস্থান করছিলেন তেমন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 2 জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। তা সব মিলিয়ে এখন জামান টাওয়ারের যে অবস্থা সেটি হচ্ছে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে কি কারণে আসলে আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখনও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি। তারা যেটি জানিয়েছে যে পরবর্তীতে তারা তদন্ত করে আগুন লাগার কারণটি তারা আমাদেরকে জানাবেন। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের হল ছাড়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা হল না ছাড়ার ঘোষণা দেয়। রাতে 9:30টার দিকে শহীদ স্মৃতি হলের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফজলুল হক, অমর 21, লালন শাহ সহ 6টি হল ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্বার বাংলায় এসে সমাবেশ করে আন্দোলনকারীরা বলেন, ফ্যাসিবাদী কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে কুয়েটের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা, এবং আমরা স্টুডেন্টরা আগামীকাল হল ছাড়ছি না। আমরা হল ভ্যাকেন্ট করব না। হল যদি ভ্যাকেন্ট করতে হয় পুলিশ আর্মি এনে আমাদের রক্তের উপর দিয়ে হল ভ্যাকেন্ট করতে হবে। আমরা এগুলার এখনই নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা আমাদের শিক্ষকদের থেকে এই ধরনের আচরণ কখনো আশা করি না। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, কুয়েটের বর্তমান অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন প্রশাসনের পক্ষ থেকে হল ছাড়া যে নির্দেশনা দেওয়া হয়েছে তার বিপরীতে শিক্ষার্থীরা কি বলছে?
হ্যাঁ, সাথী যেমনটা বলছিলেন, হল ছাড়াকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসন এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। গেল মঙ্গলবার প্রশাসনের ৯৯তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা এবং সাধারণ শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই বিরোধিতা করে কিন্তু গতকাল রাত 9:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করে এবং বিক্ষোভ মিছিল শেষে তারা একটি সমাবেশ করে। সমাবেশে তারা জানিয়েছেন যে তারা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত তারা মানতে রাজি নয়। তারা জানিয়েছেন যে তারা হল ছাড়বেন না, স্পষ্ট ভাষায় তারা জানিয়েছেন। সেই সঙ্গে তারা আরেকটি দাবি জানিয়েছেন যে তারা হল ছাড়বেন না, বরঞ্চ ভিসির বাসভবনে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই তালা ভেঙে ভিসি তার বাসভবনে প্রবেশ করেছেন। ছাত্ররাও সময় বেঁধে দিয়েছেন, আজ সকাল 10টার মধ্যে যদি ভিসি তার বাসভবন ছেড়ে না যায় তাহলে কিন্তু ছাত্ররা বিকল্প ব্যবস্থা নেবেন বলে গতকাল সমাবেশ থেকে ছাত্র নেতারা জানিয়েছিলেন। তবে এই মুহূর্তে আমি সকাল থেকে এসে কুয়েট ক্যাম্পাস ঘুরে দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে যার যার নিরাপদ স্থান বাড়িতে চলে যাচ্ছেন বলে আমি দেখতে পেরেছি। তবে এই মুহূর্তে কুয়েটের যে দুটি গেট রয়েছে সেই গেটের বাহিরে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। তবে বাউন্ডারির ভিতরে কিন্তু আমি এখনো পুলিশ দেখতে পারিনি। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন যে কোনো ঝামেলা, যে কোনো গ্যাঞ্জাম মোকাবেলা করার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে বলে আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। তবে কুয়েট কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, কুয়েট কর্তৃপক্ষ কিন্তু খুলনা যে কেএমপি কমিশনার রয়েছে তার বরাবর একটি চিঠি দিয়েছেন বলে আমি জানতে পেরেছি। নিরাপত্তার সাথে কমিশনারকে যে কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলেছেন। এছাড়া কিন্তু এই মুহূর্তে খুলনা কুয়েট ক্যাম্পাস সাধারণ স্বাভাবিক রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি। তবে আশা করা যাচ্ছে যেহেতু শিক্ষার্থীরা অনেকেই হল ছেড়ে চলে যাচ্ছেন, হয়তো কোনো দুর্ঘটনা ঘটবে না কুয়েট এলাকায়, এটাই কিন্তু অনেকে প্রত্যাশা করছেন। আমি কথা বলেছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি বলেছেন যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তার সাথে তারা হল ছেড়েছেন বলে তারা জানিয়েছিলেন। সাথী, এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের প্রেক্ষিতে ঢাকা সফর করবেন জাতিসংঘ মহাসচিব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অধ্যাপক ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। রেমিটেন্সের কারণে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে রিজার্ভ বেড়ে প্রায় $21 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ফেব্রুয়ারির প্রথম 22 দিনে $193 কোটি রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ $23,546 কোটি টাকা। তাতে চলতি মাসে $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে রেমিটেন্স। আরও জানাচ্ছেন রাফি আমিন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত তথ্য বলছে, চলতি মাসে IMF এর হিসেব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন $21 বিলিয়ন ছুঁই। টানা 6 মাস $2 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাতেই দেশের রিজার্ভ এখন $20.85 বিলিয়ন। গত কয়েক মাস ধরেই 20 বিলিয়নে ওঠানামা করছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানুয়ারি মাসের শুরুতে 21 বিলিয়নের ঘরে উঠলেও মাসের মাঝামাঝি আকুর বিল পরিশোধে তা আবারও 19 বিলিয়নের ঘরে নেমে যায়।
তবে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকায় বর্তমানে রিজার্ভ 21 বিলিয়নের কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত প্রতিদিন প্রায় 9 কোটি ডলারের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এছাড়া শেখ হাসিনা সরকারের আমলে ব্যবহারযোগ্য রিজার্ভ 14 বিলিয়ন ডলারের নিচে নামায় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয়। বর্তমানে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ হয়েছে, উল্টো বিভিন্ন সোর্স থেকে ডলার যোগ হচ্ছে, তাতেও রিজার্ভ বাড়ছে কিছুটা। রাফি আমিন, RTV। নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রানওয়েতে ফাটল সহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাই বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে প্রায় 200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ ল্যান্ডিং ও টেক অফ নিশ্চিত করতে বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। সৈয়দপুর সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের একটি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। 1979 সালে উদ্বোধনের পর একটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের পরিবর্তনে ব্যস্ততা বেড়েছে এই বিমানবন্দরের। তবে উদ্বোধনের পর আর কোনো উন্নয়ন কাজ না হওয়ায় বিমানবন্দরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সম্প্রতি বিমানবন্দরে সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 6000 ফিটের রানওয়ের ওভারলেকরণ, প্রস্থ 25 ফিট থেকে 100 ফিটে উন্নীত করা, রানওয়ের শক্তি 17 PCN থেকে 45 PCN উন্নীত করা, নিরাপত্তার জন্য বন্দর সীমানার চারদিকে পেট্রোল রোড নির্মাণ, অ্যাপ্রন বিমান পার্কিং এলাকা বর্ধিত করা সহ কার পার্কিং এলাকা ও যাত্রী ছাউনি বর্ধিত করার কাজ চলছে। কিছু জায়গায় ক্র্যাক আছে, অনেক দিন আগে অ্যাসফল্ট করা, ওভারলে করা, সেই ক্র্যাকগুলো আমরা রিপেয়ার করব। লাইটিং সিস্টেমগুলো ডেভেলপ হবে। এখানকার যাত্রী সেবার মানটা আরও উন্নত হওয়া দরকার এবং যে উন্নয়ন কার্যক্রম চলছে এটার গতি আরও উন্নত করা দরকার। সৈয়দপুরে আরও সেবার মান বাড়াতে হবে, নিত্য নতুন বিমান এখানে চলাচল করুক। বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ শীত মৌসুম শেষ হওয়ার আগেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা। সৈয়দপুর বিমানবন্দরে প্রায় 22 থেকে 26টি ফ্লাইট প্রতিদিন অপারেট করে থাকে। কর্তৃপক্ষ এই বিবেচনা করেই নিরাপদ ল্যান্ডিং এবং টেক অফের জন্য ওভারলের কাজ চলমান রেখেছে, যা 2 থেকে 3 মাসের মধ্যেই ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সৈয়দপুর বিমানবন্দর দিয়ে প্রতিদিন 1500 যাত্রী ওঠানামা করে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কমেছে মাছের উৎপাদন। জেলেসহ সংশ্লিষ্টরা বলছে, ক্ষতিকর জালের ব্যবহার, পোনা ও ডিমলা মাছ নিধন ও জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার সহ প্রাকৃতিক কারণে এ অবস্থা হয়েছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। এদিকে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। উজান ভাটির খেলায় সমৃদ্ধ জেলা কিশোরগঞ্জ। ইটনা, মিঠামাই, নষ্টগ্রাম, নিকলি, তারাইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে জেলার বিস্তৃত হাওরাঞ্চল দেশের অন্যতম সমৃদ্ধ মৎস্য ভাণ্ডার। কিন্তু নানা কারণে হাওরে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। শুষ্ক মৌসুমে হাওরের বেশিরভাগ অংশেই পানি থাকে না, তাতে এমনিতেই মাছ থাকে না। এছাড়া অসাধু জেলে ও প্রাকৃতিক কারণে মাছের উৎপাদন কমছে বলে জানায় জেলেসহ সংশ্লিষ্টরা। পাহাড়ি ডলের সাথে বেসে আসা বালিতে এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এবং ওভার ফিশিংয়ের কারণে হাওরের মিঠা পানির মাছ দিন দিন কমে যাচ্ছে। নদী এবং জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এতেও দেখা যাচ্ছে যে আমরা এখানে আগে যে পরিমাণ পানি থাকতো, পানি থাকে না, মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আলু ভর্তা, চালু ভর্তা দেখাও লাগে, আমরা শুনতে পারতাছি না। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2021 সালে প্রায় 1,500 কোটি টাকার 38,000 মেট্রিক টন মাছের উৎপাদন ছিল। 2024 সালে 4,000 মেট্রিক টন কমে উৎপাদন দাঁড়ায় 34,000 মেট্রিক টনে। সেই হিসাবে বছরে 100 কোটি টাকার উৎপাদন কমছে। তবে এমন দুরবস্থা মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। দূষণ বলেন বা ফসল রক্ষা বাদ যদি আমরা বলি, কৃষিতে ইনসেকটিসাইড ইউজ হচ্ছে, আবার অতি আহরণ হচ্ছে, কিংবা আমাদের যারা জেলেরা মাছ ধরছেন তারা অবৈধ গিয়ার ব্যবহার করছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করছেন। সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে হাওড়ে দেশীয় মাছের প্রজনন মৌসুমে আমরা ইলিশের আদলে যে ব্যান পিরিয়ড করা হয়, এখানে আমরা নিষেধাজ্ঞা বাস্তবায়ন করি। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তির অপেক্ষায় থাকা 620 ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি
চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গেল সপ্তাহে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর এসব বন্দী মুক্তি হওয়ার কথা ছিল। এদিকে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে গাজায় 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এই প্রেক্ষিতে ইসরায়েলকে গাজা উপত্যকায় আরও তাঁবু ও আশ্রয় কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। ছাত্র জনতার অভ্যুত্থানে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করেন ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে শতভাগ পেশাদার হওয়ার পরামর্শ তার। এছাড়া ক্রিকেট সংশ্লিষ্টদের মান বাড়ানোর প্রতিও তাগিদ তার। আরটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আতিকুল ইসলামের শাকিলের রিপোর্ট। ক্রিকেট পাগল জাতি বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য হয়েছে 2 যুগেরও আগে, কিন্তু এ সময়ে এদেশের ক্রিকেটটা সেভাবে আগাতে পারেনি যেভাবে প্রতিদ্বন্দ্বীরা এগিয়েছে। এমনকি অনেকের মতে সেদিনের দল আফগানিস্তানও এখন বাংলাদেশের তুলনায় ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশের ক্রিকেট প্রত্যাশা মতো না আগানোর পেছনে মূল কারণ হিসেবে পেশাদারিত্বের অভাবকেই দায়ী করলেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটা ডাইরেক্টর, ওরা পেইড হয়। আমরাও যদি বোর্ডে যাই, আমাদের কিন্তু কোনো বেতন নাই। ওরা 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা টাকা পায়, 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা টাকা পায়। এই যে পেশাদারিত্ব আমাদের এখানে পেইডও নাই, সেজন্য আমরা অ্যাকচুয়ালি ওইভাবে আমরা ক্রিকেট বোর্ডকে দিতে পারি না। আমরা এটা ভলেন্টারি কাজ করি। কর্মচারী যদি মানে তার অফিসে যায় আর যদি তার সংসারের কথা চিন্তা করে, আইদার সে চুরি করবে আর না হলে সে কাজ করবে না, দুইটার একটা। প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার বাদল মনে করেন ফ্যাসিবাদের বিদায়ে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে। তবে সে সম্ভাবনাকে কাজে লাগাতে হলে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার পরামর্শ তার। ফ্যাসিবাদ চলে গিয়েছে এবং এইখানে আমি মনে করি যে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো স্পোর্টস সেক্টরটা, শুধু ক্রিকেট না, সব স্পোর্টস সেক্টরটা যদি রাজনীতি মুক্ত হয়, এটা আমার দেশ আর দশের জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য ভালো। লুৎফর রহমানের মতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলোর তুলনায় বাংলাদেশের ক্রিকেট কেবল হাঁটা শুরু করেছে। দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনাই পারে হাঁটার গতি বৃদ্ধি করে ক্রিকেটকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে। আর সেই পরিকল্পনার অংশ হতে বিসিবিতে কাজের ইচ্ছার কথাও প্রকাশ করেন এই সফল সংগঠক। ক্রিকেটকে নেওয়ার ক্ষেত্রে, সামনে নেওয়ার ক্ষেত্রে এটার স্কাই ইজ দ্য লিমিট, এবং আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে মাত্র আমরা এটা স্টার্টিং পয়েন্ট। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।